খুব তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাচ্ছে, হাঁটতে শিখে যাচ্ছে, কদিন পরে কথাও বলতে শিখে যাবে। এইভাবেই ওদেরকে নিয়ে আনন্দ করে দিনগুলো আমাদেরও বেশ কেটে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। ব্যাস ঘোরাটোরা সমস্ত কিছু শেষ। আজ থেকে আবার যেমনকার তেমন রুটিন। 4টে দিন বেশ মজা করে কিন্তু কাটলো। সারা বছরে যদি মজা থাকে তখন আর মজার গুরুত্বটা বুঝবো না, তাই কাজের মধ্যে ফিরতেই হবে। আর আজকে আমার অভ্যাসবশত কি হয়েছে শোনো, 4টে দিন ছুটি ছিল। আজকে আমি অ্যালার্ম দিয়েছিলাম 6টার মধ্যে, অ্যালার্ম বন্ধ করে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। ঘুম ভেঙে গেছে 6:40, সেই হুড়মুড় করে উঠেছি, উঠে দৌড়, সে দৌড়ি করে সব কাজ ছেড়েছি। এখন প্রায় 7:30 বেজে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে। চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কি করি। আজকের ব্লগটা শুরু করা যাক। গতকাল তোমাদেরকে বললাম চাকদায় নীলরতন টেক্সটাইল বলে একটা শাড়ির দোকান আছে। দোকানটায় স্টক যেমন ভালো, দামটা তেমনই রিজনেবল। আমার তো খুব পছন্দের দোকান এটা। ওনাদেরই আরেকটা ব্রাঞ্চ আছে দেবীপক্ষ, তবে আমাদের বেশিরভাগ সময় এই নীলরতন টেক্সটাইলেই যাওয়া হয়। আমাদের বাড়িতে যিনি রান্না করেন আর যিনি কাজ করেন ওনাদের জন্য 2টো শাড়ি কিনেছি। শাড়িগুলো এতটাই নরম, একেবারে পিওর কটন। ছাপার শাড়ির মধ্যে এগুলো দেখতেও কিন্তু খুব সোবার। দুজনের জন্য একেবারে একরকম 2টো শাড়ি কিনেছি। প্রিন্টগুলো একেবারে হুবহু, কিন্তু কালারটা একটু আলাদা কিনেছি। শাড়িগুলো দেখলেই বুঝতে পারবে কেমন নরম। শাড়িগুলোর দাম চেয়েছিল 315 টাকা করে মাত্র। যেহেতু 2টো শাড়ি নিয়েছি তাই জন্য দামটা একটু কমিয়েছে। আমার তো খুব পছন্দের দোকান এটা। যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, আমাদের সমস্ত ফলের ভান্ডার একেবারে শেষ হয়ে গেছিল। রাকেশকে বলেছিলাম একটু ফল কিনে আনবে। কালকে তো ফল কিনেছে। ফলের মধ্যে একটা ফল কিনেছে, সেই ফলটা আমি জীবনে কোনোদিন দেখিনি, নাম পর্যন্ত শুনিনি। রাকেশ বলার পর আমি অনেক কষ্টে নামটা বুঝলাম। তোমরা দেখে বলো তো এই ফলটার নাম কি, কমেন্টে জানাও। এই যে এই সেই ফল। এটা কিন্তু পেঁপে না, হ্যাঁ, এটা আগের থেকে বলে রাখলাম। এটা কি ফল তোমরা একটু আমাকে জানিও। আমি নামটা এখনও ভুলে গেছি, রাকেশ উঠলে জানবো আরেকবার। মনেই থাকছে না আমার ফলটার নাম, এমনই একটা খটোমটো টাইপের নাম। তোমরা একটু জানিও এই ফলটার নাম কি। বহুত দিন ধরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে বাইরের খাবার, তারপরে সকালবেলা আমাদের সেই ডিটক্স ওয়াটার খাওয়া হচ্ছে না। আজকে আবার বানিয়ে নিয়েছি দুজনের জন্য। এবার রাকেশকে ডাকবো, 7:30 প্রায় বেজেই গেছে, আর 10 মিনিট পর রাকেশকে ডাকবো। আর আমি এবার এটা খেয়ে নিই, খেয়ে এবার ঢুকে পড়ি স্নান করতে, কেননা কাছাকাছি প্রচুর জমে গেছে। ওয়াশিং মেশিনে বললাম না কালকে তোমাদেরকে জমিয়ে রাখি, আর রোজ অল্প অল্প করে কাচি। এখন রোজই চলবে কাছাকাছি, প্রায় 1 সপ্তাহ ধরে কাচবো, তারপরে শেষ হবে। থেকে ঘুরে আসার পর এই কেচে কেচে তোলা, এটা একটা আমার বিশাল কাজ মনে হয়। কাচবো, কেচে ভাঁজ করবো, তারপর গোছাবো, সেটা তো একটা কাজ বললাম তোমাদেরকে। আর এইদিকে অবস্থাটা তোমরা শুধু দেখো। যেই জামা কাপড়গুলো আমরা পরিনি সেগুলো তো একেবারে ডাই হয়েছিল, তার সাথে কালকে কাছাকাছি করেছি। এই এত জামা কাপড় আমাকে ভাঁজ করতে হবে, কখন করব জানি না। সকালে মনে হচ্ছে না হবে বলে। পরিমাণটা দেখতে পাচ্ছ তো, এই এত জামা কাপড়। 8টা বেজে গেছে, আমি এখনো রেডি হতে পারিনি। আর ঝনকটা সকাল থেকে মহা আনন্দে থাকে। আমি ব্যস্ত আর বসে বসে সমানে টিভি দেখে যাচ্ছে। রেডি হয়ে গেছে, বাবা রেডি করে দিয়ে অফিস চলে গেছে। এই যে চলুন। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ও চেনে 10-তে চলে গেছে, আর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই তো? যাও একটু বসো, আমি গিয়ে তাদের রেডি হয়নি ফটাফট। পয়লা বৈশাখের পরের দিন স্কুলে যাচ্ছি, আর নতুন জামা না পরলে হয়? আজকেও একটা নতুন জামা পরে নিয়েছি, একটার পর একটা নতুন জামা সবকটাই শেষ করে ফেলছি। ঝনকের তো নতুন জামা পরার কোনো সুযোগ নেই, স্কুলের ড্রেসই পরেছে। এবার টোটো এসে গেছে, বেরোতে হবে। চলো ঝনক চলো তাড়াতাড়ি। ঝনকের স্কুল থেকে বেরিয়ে প্রত্যেক দিনকার কথা, মানে রোজ বলে এটা, আমি ইকুনে প্যান্টে হিচি খুলিনি, এটা বলে রোজকার। আজকে স্কুল থেকে বেরোনোর পর দেখছি প্যান্টটা, মানে স্কুলের প্যান্টটা নেই। আজকে তার মধ্যে পিটি ছিল, সাদা প্যান্ট। আমার তো মাথায় হাত। আমি বলছি যে কী করেছিস প্যান্টে, হিসি করেছিস না পটি করেছিস? পটি করার কোনো চান্স ছিল না, আর হিসি করার চান্স ছিল না, তার কারণ ডাইপার পরিয়ে দিয়েছিল আজকে, যেহেতু পটি করেনি। সেই দিনকে ওই এনজেপি স্টেশনে পটি করেছিল, তারপর থেকে পটির সাথে সম্পর্ক নেই। এরকমই করে ও, খুব চাপ ওকে নিয়ে। মানে রোজ যে সকালবেলা উঠে পটি করে নেবে সেটা একদমই করে না। পটি করেনি, তাই জন্য ডাইপার পরিয়ে দিয়েছি। তাই ভাবছি যে পটিও তো করার চান্স নেই আর হিসিও তো করার চান্স নেই, কী হলো? তারপর ও দেখছি ঠিকঠাকই বলেছে। আমাকে বলছে যে টয়লেট করতে গেছিলো, গিয়ে পড়ে গেছে। কী অবস্থা ভাবো। এবার সাদা ড্রেস তো পুরো কালো হয়ে যাওয়ার। বাড়িতে এসে সবার প্রথমে আমাকে ব্যাগটা খুলেছি, খুলে যেই প্যান্টটা বের করেছি দেখে আমার একেবারে হয়ে গেছে। ওই প্যান্ট পরিষ্কার করতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাবে। দেখছি পুরো প্যান্টের পেছনটা পুরো কালো, মানে টয়লেট করতে গেছিলো পিছলে টিছলে বা কোনোভাবে পড়ে গেছে, পড়ে গিয়ে একেবারে সাদা প্যান্ট কালো হয়ে গেছে।
সেটা কালকে কাচতে গিয়ে আমার একেবারে জীবন শেষ হয়ে যাবে। আর এদিকে উনি ঘুমিয়ে পড়েছেন, এখন অনেকক্ষণ বকর বকর করলো, করে ঘুমিয়ে পড়েছেন। আমি এবার একটু রেস্ট নেব। রাকেশ অফিস থেকে ফিরে গেছে, আর ঝনক এখন স্কুলের গল্প বলছে। স্কুলে গিয়ে কি হয়েছে, কে কাকে কি বলেছে, ওকে কে মেরেছে। আমাকে একটু বলো তুমি দিশানকে কি কি গল্পগুলো বলেছো? দিশান না, জিশান। জিশানকে কি কি গল্প বলেছো সেটা বলো। আমি পাহাড়ে গেছিলাম, আচ্ছা, তো সেটা শুনে জিশান কি বললো? জিশান কি বললো সেটা শুনে? তাই বললো। আর তোমার বাকি বন্ধুরা তারা এসেছিল স্কুলে? কে আসেনি? বিদীপ্ত আসেনি? আচ্ছা, বিদীপ্ত আসেনি, আর কে আসেনি? কে? ঐশী? অংশী? অংশীও আসেনি? ও আরে, সবাই বেড়াতে গেছে। এ নাও তারাপীঠের প্রসাদ। বাবা কে দিল? শর্মিষ্ঠা। পুরোটা তোমার না, একা একা পুরোটা গপগপি খেয়ে নিও না। হাফ না, তোমার জন্য থাকবে তো এটা। প্রসাদ অনুগল্প। এত হ্যাংলা। প্রসাদ অনুগল্প, প্রসাদ অল্পই খেতে হয়। দাও তো। খুব সাবধান কিন্তু পুরোটা মুখে ঢোকাতে, হ্যাঁ খুব সাবধান। কোথায় পুরোটা খাচ্ছি? অর্ধেক তোমার, অর্ধেক আমার। ওইটা আমাকে দাও, তুমি এইগুলো নাও। দাও দাও দাও। আমার বডি ওয়েট তোমার চেয়ে 30 কেজি বেশি। দাও, ধরো। ওইটা আমাকে দাও, এগুলো তুমি খাও। ধরো ধরো ধরো, সবাই দেখছে যে স্বামীকে তুমি বেশি দিচ্ছ, তোমার উদারতাটা সবাই প্রশংসা করছে। ঠাকুরের প্রসাদ দিও এই হ্যাংলামি এরকম। ছি ছি ছি। না খাও না, খাও খাও। ওইটা ওয়েট করেছিল এই কথাটার জন্য। প্রসাদ খাবি? এদিকে আয়, প্রসাদ নে, দাও দাও তো একটু প্রসাদ খাও। আসো, কালী ঠাকুরের প্রসাদ খাও, তারা মায়ের। আমরা তারাপীঠে গেছিলাম, মনে আছে? সেই তারা মায়ের প্রসাদ খাও। নম করো, নম করো। জয় মা তারা। আকরো আকরো, পুরো চুবিয়ে খাবে কিন্তু, ফেলবে না। এটা কিন্তু ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ। নকুল না খাও। সারা জীবনে খাওয়া শিখবি না, বুঝে গেছি তোর অবস্থা। প্যারা সেটাও খেতে পাচ্ছে না সে। রাকেশ তো অফিস থেকে ফিরে গেছে, এবার পড়তে নিয়ে যাওয়ারও টাইম হয়ে গেছে ঝনককে। তাই ভাবলাম তার আগে ঝনকের জন্য একটু ডাল সেদ্ধ বসিয়ে দিই। আজকে আর আলু দিইনি, আজকে একটু পেঁপে দিয়ে ডাল সেদ্ধ বসাচ্ছি ঝনকের জন্য। আগামীকাল যেহেতু রাকেশের ক্লাস থাকে, আগামীকাল হবে না, আর তার পরের দিন রাকেশের প্রোগ্রাম আছে। তাই জন্য ভাবলাম আজকে ঝনককে যখন পড়তে নিয়ে যাবে রাকেশ, ওর সাথে একটু বেরোই, একটু চেরিবেরির বাড়ি যাব। চেরিবেরির বাড়িতে একটু দরকার আছে, ওদের জন্য দুটো জিনিস কিনেছি, ওইগুলো একটু দিয়ে আসবো। তাই জন্য তাড়াহুড়ো করছি। বাড়ি ফিরতে ফিরতে যদি একটু দেরি হয়, আবার ঝনকের খিদে পেয়ে যেতে পারে। তাই এসে আর করলাম না, এখনই একেবারে ডালটা সেদ্ধ করে রেখে যাব। ঝনককে পড়তে দিয়ে এসে গেছি চেরি বুড়ি আর বেরি বুড়ির বাড়িতে। আর এদের মাথার টুপিগুলো এতটাই পছন্দ হয়েছে, দুজন মাথায় পরে একেবারে বসে আছে, একবারের জন্য খুলছে না, দেখছো? আসলে মাম্মা আর মিমোর দেওয়া গিফটগুলো ওদের খুব পছন্দ হয়েছে। হেঁটে হেঁটে আমার কাছে আসে, এই পড়লো। দেখ 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 দেখ, একা পড়ছে, দেখ দেখ। ঘুরতে গেছিলাম বলে চেরি বেরির সাথে অনেক দিন দেখা হয়নি। ওদের সাথে বেশ কয়েকদিন ধরে দেখা না হলে মনটা যেন ছটফট করতে থাকে ওদের সাথে দেখা করার জন্য। আজকে তাই চলে এলাম এই ছুতো দিয়ে। আর ওদের না গিফটগুলো খুব পছন্দ হয়েছে। ওই দেখো, টুপিগুলো যেন হাত ছাড়াই করছে না। এদিকে বেরি শোনার না আমার সাথে খুব ভাব হয়েছে। এই দেখো, রাকেশ একটু ডেকেছিল, কোনো পাত্তাই দিল না, উল্টে আমার কাছে চলে এলো ছুটে। রাকেশ সেটা মানতে পারেনি। ওই দেখো, বেরিকে একেবারে খাবলা মেরে কোলে নিয়ে নিয়েছে। চেরিটা কিন্তু খুব পচা হয়ে গেছে, কিছুতেই মা আর ঠাম ছাড়া কারোর কাছে যায় না। আমার কাছেও আসতে চাইছিল না। দেখো একবার কাণ্ডটা। কোথাও গেলে কার জন্য কী আনবো সেটা নিয়ে খুব চিন্তা হয়। প্রত্যেকবারই সবার জন্য কিছু না কিছু কিনি। এবার তো শর্ট টাইম ছিল, কিছুই কিনতে পারিনি। আর লাগেজটাও ছিল বেশ বড়, তাই বাচ্চাগুলোর জন্যই কিনেছি। কিন্তু ওদের যে জিনিসগুলো এত পছন্দ হবে বুঝতে পারিনি। দুজনকে একবারে দেখো, এগুলো কিছুতেই হাতছাড়া করছে না। ওদের মধ্যে দুজনই না ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না, তার মধ্যে অচেনা হলে তো আরোই না। চেরিটা তো যায়ই না। বেরিরও আর ভালো লাগছে না মিমোর কাছে থাকতে। আর চেরিটাকে দেখো, পালাচ্ছে মিমোর থেকে দূরে। বেরি সোনা কিন্তু এখন আমাকে মাম্মা বলে ডাকতেও শিখে গেছে। এই দেখো, বলো
বলছি না, তুমিও বলো মাম্মা, বলো। তুই তো হাঁটা শিখে গেলি, কথা বলতে শিখে গেলি। আজকের সন্ধেটা বেরির সাথে বেশ এনজয় করেছি। আমি ওর সাথে খেলছিলাম আর ও একভাবে খিলখিল করে হাসছিল। আমার তো বেশ ভালো লাগছিল ওর সাথে খেলতে। এইবার দেখো আমার চশমাটা ধরার ধান্দায় উঠেছে বেটা। এর আগে যেদিনকে এসেছিলাম সেদিনকে বেরিয়ে এক পা দুপা করে হাঁটছিল আর পড়ে যাচ্ছিল, আর আজকে দেখো হাঁটতে যেন ওর কোনো প্রবলেমই নেই, কত সুন্দর হাঁটা শিখে গেছে। আর একটু পরপর এসে এসে আমার ফোনটাকে অ্যাটাক করছে। বেরির একটা কাণ্ড দেখো, একটা কার্টুন আছে, সেই কার্টুনটা একটা গান, সেটা শুনলে ও কেঁদে দেয়। একটা গরুর ডাক আছে, গরুর ডাকটা শুনলেই ও কেঁদে দেয়। সেটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। কাণ্ডটা দেখলে আমার দেখে এত হাসি পেয়েছিল, মনে হচ্ছিল ওকে ধরে একেবারে চটকে দিই। যতবার গরুটা ডেকেছে ততবার কেঁদে কেঁদে উঠেছে ও। এই হাস্যকর ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আজকে। এইবারে আমার আর বেরির হলো প্লে টাইম। আমি লুকিয়েছিলাম আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, দেখো। বাচ্চাদের সাথে এইভাবে খেলা করতে বেশ মজা লাগে, তাই না? আর এদিকে বেরি সোনার কিন্তু কোনো ক্লান্তি নেই শরীরে। আমি দৌড়চ্ছি, তার পেছন পেছন ও দৌড়চ্ছে আমাকে খোঁজার জন্য। ওইদিকে ঝনকের পড়া হয়ে গেছে, এইবার চেরি বেরিকে টাটা বলে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য মনটা খারাপ লাগছে। আবার কবে চেরি বেরির সাথে দেখা হবে কে জানে, কিন্তু খুব তাড়াতাড়ি আরেকবার আসবো চেরি বেরির সাথে দেখা করতে। আজকে চেরির সাথে খুব একটা গল্প হলো না, খেলাও হলো না। এই যে ধরলেই কেঁদে ওঠে, এই জন্যই তো মুশকিল। এর পরের দিন এসে চেরির সাথে বেশ বন্ধুত্ব পাতাতে হবে। কই হাজিলামো দেবো কানের করে একটা, আজকে আমি ট্রিট দিচ্ছি, ট্রিট। হ্যাঁ ওই জন্যই কানের করে দিইনি এখনো, কি দেবো বলে ছেড়ে দিচ্ছি। কি ট্রিট দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাই, কেউ কিন্তু লোভ দিও না। হ্যাঁ, কেউ লোভ দেবে না। আমরা যা খাই তা সাধারণত সবাই রোজই খায়। অতিরিক্ত খাওয়া যাচ্ছে আমাদের। আজকে রাত্রের মেনুতে ছিল কচুর তরকারি। রুমদের বাড়ির থেকে ফেরার সময় রাকেশকে বললাম, আজকে রাত্রিবেলা শুধু কচুর তরকারি দিয়ে রুটি খাবে? তারপরে বললাম চলো একটু চিকেন চাপ নিয়ে যাই, ওই কচুর তরকারি আর চিকেন চাপ দিয়ে রুটি খাবো। কি সুন্দর কম্বিনেশনটা না, শুনলে হাসি পাচ্ছে। তখন রাকেশই বলল থাক দুটোই চিকেন চাপ নেওয়া যাক। এই দেখো চিকেনের ভারে বাটিটাই গেল উল্টে। চিকেন চাপ নিতে গিয়ে তন্দুরি রুটি দেখে আরও লোভ হলো। চিকেন চাপের সাথে নর্মাল রুটি না খেয়ে তন্দুরি রুটি খেলে কেমন হয়, ব্যাস নিয়ে নিলাম। কি গো রাত্রে কেমন খেলে? জঘন্য। মানে আমি কখনো ভাবিনি যে বেদুইন এত খারাপ বানাবে। চিকেন চাপটা জাস্ট বাজে ছিল, আমি কখনো কারোর ব্যাড রিভিউ ন্যাচারালি দিই না, কিন্তু পুরোটাই মনে হচ্ছে মানে ওয়েস্ট অফ মানি হলো আমাদের আজকে রাত্রিবেলাটা। শুধু নুন মিষ্টি ছাড়া কোনো টেস্ট পাইনি চিকেনটা। সত্যি সত্যি তাই, এত মিষ্টি কেউ করে? মানে মিষ্টি দেয়, সেটা যে কোনো রেস্টুরেন্টেই দেয়, সেটা তো আমরা বুঝি, কিন্তু মিষ্টিটা অতিরিক্ত হয়ে গেছিল আর সেই সাথে লবণটাও বেশি ছিল, এবং আর অন্য কোনো রকম কোনো টেস্ট আমরা পাইনি। বাজে লেগেছে এক কথায়। এটা ঠিক ছিল, তন্দুরিটা যেরকম তন্দুরি রুটি যেরকম হয় সেরকম হয়েছে, ঠিক আছে। চিকেন চাপটা খুবই বাজে, চিকেন চাপটা খুব বাজে খেয়েছি, মানে টাকাটা আমার পুরো জলে গেছে। একদমই তাই, ভেবেছিলাম যে তোমাকে ট্রিট দেব টাকা করে এক একটা পিস, মানে সেটা খুব একটা কমও না, বাজে হয়েছে, ভালো হয়নি। ঝনকই ভালো খেয়েছে, পেঁপে সেদ্ধ দিয়ে ডাল, খুব ভালো ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ঝনক খেয়েছে। এখন ঝনক বুড়ো কি করবে? এখন বোতল নিয়ে খেলা করছে। হ্যাঁ দেখেছি। কি করছে 11টার সময়? রাতে শোয়ার সময় এদের কি মন হয়েছে কে জানে, আমাকে নাকি দুজন মিলে অ্যাটাক করবে। এই যে দুজন মিলে অ্যাটাক করতে গিয়ে আবার কানের মধ্যে খেলাম খুব জোর ব্যথা। আমি বাবা এর মধ্যে নেই,
এদের এসব চলতেই থাক, আমাদের বাড়িতে এগুলো রোজ নামচার অন্যতম ঘটনা। আজকে না হয় ওদের মুখ থেকেই শুনে নাও গুড নাইটটা। দেখা হবে কালকের ব্লগে।